টানা বৃষ্টি ও উজানের ঢলে পানিবন্দী দেশের কয়েক লাখ মানুষ। রয়েছে পাহাড় ধসের শঙ্কা। কক্সবাজার ও চট্টগ্রামে 4 শিশুর মৃত্যু। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ। দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের। আসামিকে পিটিয়ে হত্যার গুজবে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় আটক 18। নরসিংদীতে বৃদ্ধা ববি বেগম হত্যায় গ্রেপ্তার 5। বদলির আদেশ জারির 3 মাস পরও শরীয়তপুরের নড়িয়া থানায় বহাল ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া। আটক বাণিজ্য সহ নানা অভিযোগ স্থানীয়দের। নরসিংদীর মেথিকান্দার রেল স্টেশনে বাক প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যা ও লুটের ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করছেন র্যাব। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আমাদের তৎপরতা আছে, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি এই ধরনের কোনো বিষয় ঘটে এবং আপনাদের নজরে আসে, দয়া করে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করব। এই বিষয়ে আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ এরকম একটা মর্মান্তিক ঘটনা, যে ঘটনা আজকে আমরা মিডিয়া করছি নরসিংদীর, এরকম একটা মর্মান্তিক ঘটনা কিন্তু আমরা প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানতে পারি এবং সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো ব্যাপকভাবে সাড়া ফেলে। সারা দেশের মানুষ কিন্তু এই বর্বরচিত হামলাটা দেখেছে এবং উনি অত্যন্ত অসহায় একজন দরিদ্র মানুষ ছিলেন। তাই অসহায়ের পাশে দাঁড়ানোর রাষ্ট্রের যেমন দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে এটা আমাদেরও দায়িত্ব। এবং জানতে পারার সাথে সাথে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে সামনে এগিয়ে এসেছি এবং আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পেরেছি বলেই আমি মনে করি। যদি এর সাথে সম্পৃক্ত আর কেউ থাকে, অবশ্যই আমরা যারা তদন্তকারী কর্মকর্তা আছেন তাদের অধিযাচন পত্রের পেলে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতন চেষ্টা করব বাকিদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য। ধন্যবাদ। অবশ্যই থাকবে। আপনাকেও অনেক ধন্যবাদ। এই বিষয়টিও যেহেতু আপনার মাধ্যমে আমরা আমাদের গোচরীভূত হলো, আমরা এখানে অবশ্যই আমাদের নজরদারি বৃদ্ধি করব এবং আমরা সর্বাত্মক আমাদের প্রচেষ্টা থাকবে যাতে এই বিষয়টিও আমরা আমলে নিয়ে শীঘ্রই কোনো ভালো ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এই ঘটনাতেও কিন্তু আমরা রেলওয়ে পুলিশ ভৈরবের সাথে সমন্বিতভাবেই কাজ করেছি, একসাথে কাজ করেছি, যার কারণে সহজ হয়ে গেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। তো আপনি যে এরিয়ার কথা বললেন, আমাদের কাছে যদি তথ্য আসে বা রেলওয়ে পুলিশ ভৈরব বা কনসার্ন রেলওয়ে পুলিশ আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিকভাবে জড়িত হব। এখানে আমরা 5 জনকে গ্রেফতার করেছি, তার মধ্যে সাক্ষী দিয়েছে এমন আছে, সিসিটিভি ফুটেজ দেখেছি এরকম আছে, তথ্য প্রযুক্তির সহায়তা আছে, আরও অনেকের সাথে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। তো তারা অবশ্যই সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বিধায় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এরপরেও তদন্তকারী কর্মকর্তা ফার্দার তদন্ত করবেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সত্য উদ্ঘাটিত হবে। টানা বৃষ্টিতে সমতলে জলাবদ্ধতা, পাহাড়ে ধসের শঙ্কা আর নদ নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে পানিবন্দী মানুষের দুর্ভোগ, সব মিলিয়ে প্রকৃতির বৈরী বিপর্যস্ত জনজীবন। ধসের ঝুঁকিতে থাকা সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আশ্রয় কেন্দ্রে তাদের খাবার ও সুপেয় পানি দিয়ে সহায়তা করছে প্রশাসন। এদিকে সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়েছে সব পর্যটক। টানা বৃষ্টিতে সমতল থেকে পাহাড় দেশের বিস্তীর্ণ জনপদ এখন পানির দখলে। কোথাও জলাবদ্ধতা, কোথাও পাহাড় ধসের শঙ্কা, আবার কোথাও নদীর পানি বেড়ে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। রাঙামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি, জোড়াছড়ি উপজেলার প্রায় 30টি গ্রামে পানিবন্দী অন্তত 20,000 মানুষ। এছাড়া পাহাড় ধসের সংখ্যা থাকায় 204টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন 4,000-এর বেশি মানুষ। অন্যদিকে সাজেকে আটকা পড়া প্রায় সব পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় নেওয়া হয় খাগড়াছড়িতে। এখনো যে সকল ঝুঁকিপূর্ণ এলাকায় জনগণ বসবাস করছে, আমাদের মাইকিং চলছে, আমাদের প্রচেষ্টা আছে যে তারা যেন চলে আসে নিরাপদে। ভারী বর্ষণে বিপর্যস্ত বান্দরবান। পানি কিছুটা কমতে শুরু করলেও কমেনি ভোগান্তি। বিভিন্ন উপজেলার সাথে শহরের সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন। কয়েকটি উপজেলায় নেই মোবাইল নেটওয়ার্ক। প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দী 10,000-এর বেশি মানুষকে সহায়তা দেওয়া হচ্ছে। একটা বাসা 10-12,000 টাকা দিয়ে নিতে পারবো না, আমরা এখানে পাহাড়ে না হইলে কোথায় থাকবো? আমরা ডেলি দিনে খাইতে মানুষ, ডেলি কাজ করে ডেলি খাই, এই জন্য আমাদের এই ঝুঁকিপূর্ণ থাকতে হয়। খাগড়াছড়ির দীঘিনালায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, তবে মেরুং ইউনিয়নে এখনো পানিবন্দী কয়েক হাজার পরিবার।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজারে ভারী বর্ষণ অব্যাহত। পাহাড়ি ঢল ও সামুদ্রিক জোয়ারে জেলার অন্তত 35টি ইউনিয়নে পানি ঢুকেছে, বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি। চট্টগ্রামে পানিবন্দী অন্তত 4.5 লাখ মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া। এই উপজেলায় প্রায় 70% এলাকা এখনও পানির নিচে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতকানিয়া আদালত, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, পৌরসভা ও থানায় পানি ঢুকেছে। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালীর বিস্তীর্ণ এলাকাসহ উত্তর চট্টগ্রামের বেশ কিছু এলাকা প্লাবিত। আমরা বৃষ্টির জন্য এখানে খাল নদী সবগুলো ভরে গেছে, সেই জন্য আমরা গরু ছাগল সবগুলো বাঁচিয়ে চলে গেছে। আমরা অনেক মানুষ ক্ষতি হয়েছে। পুরো রাস্তাটায় পানি, যেই কারণে আমরা যেতে পারছি না। অলমোস্ট প্রায় হাফ এন আওয়ারের মতো আমরা দাঁড়ায় আছি এই জায়গার মধ্যে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় 20টি গ্রাম। প্রবল স্রোতে বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। হবিগঞ্জ মিরপুর সড়কের বিভিন্ন স্থান তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। অবৈধ বালু উত্তোলনকে দায়ী করছেন স্থানীয়রা। এদিকে তোমার ডেজা মিশিন্দার নদীর গভীরতা বাড়াইছে, নদীর যে বালু যে একটা স্তর আছিল এগুলো আউট হয়ে গেছে। মৌলভীবাজারের রাজনগরে মনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রতিরক্ষা বাঁধের একাধিক ঝুঁকিপূর্ণ স্থান উপচে লোকালয়ে পানি ঢুকছে। এতে নদী তীরবর্তী বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী। এদিকে কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর পানি কমতে শুরু করেছে। সিলেটে কুশিয়ারা ছাড়া জেলার প্রায় সব নদ নদীর পানি কমেছে। লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার উপরে। এতে নদী তীরবর্তী এলাকায় আবারও স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা দেখা দিয়েছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের ডালিয়া পয়েন্টে 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ায় বিপাকে উপকূলবাসীও। ভোলায় পানিবন্দী 10,000 মানুষ। এদিকে বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলা সদরসহ বিভিন্ন এলাকার সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ স্থানে পানি জমায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে পানিবন্দীদের মাঝে সহায়তা দেওয়া হয়েছে। চট্টগ্রামে 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সহায়তা দেন। খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা বিতরণ করা হয়। দুর্ভোগে থাকা মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের প্রয়োজন ও সমস্যার কথা শুনেন সংসদ সদস্য। এছাড়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন উল্লেখ করে সাইদ আল নোমান জানান, নৈতিক দায়িত্ব থেকে পানিবন্দী ও অসহায় মানুষের কষ্ট লাঘবে যা যা প্রয়োজন তা করার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। এ নিয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। শিপন, জানাবেন লালমনিরহাটের পরিস্থিতি বর্তমানে কেমন দেখতে পাচ্ছেন, আর সেখানে যারা জলাবদ্ধতায় আক্রান্ত আছেন বা জলাবদ্ধতায় পড়েছেন তাদের প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে? সাথী সহায়তার কথা যদি বললেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু ত্রাণ বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু দেখা যায়নি আমাদের চোখে। আর তবে জেলা প্রশাসন দাবি করছে যে ইতিমধ্যে তারা ত্রাণ বিতরণ শুরু করেছে এবং বেশ কয়েকটি পয়েন্টে তারা ত্রাণ বিতরণ দিয়েছে। আর গতকালকে যেহেতু পানি বিপদসীমার উপরে 3 সেন্টিমিটার উপরে উঠেছিল, আজকে কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। তবে ভারী বর্ষণ কিন্তু চলছে। আপনি দেখছেন যে এখন পর্যন্ত কিন্তু এই যে বৃষ্টিপাত চলছে, বৃষ্টির মধ্যেই এখানকার কৃষকরা কিন্তু তাদের ফসল থেকে শুরু করে সবকিছু তোলার চেষ্টা করছেন। আর এই ভারী বর্ষণের কারণে কিন্তু এই যে তিস্তা নদীর পানি বেড়েছে, এই কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের যে কৃষকের যে আবাদি জমিগুলো ছিল সে কিন্তু তলিয়ে গিয়েছে, যে কারণে এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় বেশি ক্ষতি হয়েছে। আমরা গতকাল থেকে দেখেছি যে ভারতীয় তিস্তার যে উৎপত্তি স্থল সিকিম, সেখানে কিন্তু বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যে কারণে তিস্তার পানি কিন্তু ধীরে ধীরে আরো বাড়বে। তবে এই পানি উন্নয়ন বোর্ড বলছে যে তাদের সব ধরনের প্রস্তুতি সংগ্রহ করা আছে। তবে যে কোনো মূল্যেই যে পানি নিয়ন্ত্রণ করা, সেই কারণে কিন্তু 44টি গেট খুলে এবং তারা কিন্তু পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাথে এই ছিল তিস্তা নদী থেকে সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ আপনাকে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জামায়াতের পক্ষ থেকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে অঙ্গীকার করা হয়েছে, এখন তা বাস্তবায়নের সময়। বাঁশখালী উপজেলায় টানা বৃষ্টিতে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেন বিরোধী দলীয় নেতা।
এ সময় তিনি সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি প্রজেক্টটা অনেক বড়, সময় লাগবে, কিন্তু আন্তরিকভাবে কাজটা শুরু হোক, দৃশ্যমানভাবে জনগণ এটা দেখতে চায়। রাজনীতি ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশালে বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী পরিবৃক্ষোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলা গুরুত্বপূর্ণ উদ্যোগ এই বৃক্ষরোপণ কর্মসূচি। উৎপাদন, স্বনির্ভরতা, খাল খনন, সবুজায়ন এবং জনগণের এই সকল দৈনন্দিন চাহিদাকে সরকারের পাশাপাশি এই ধরনের সামাজিক সংগঠনের সামাজিক তৎপরতাকে অব্যাহত রাখতে হবে। দলীয় নেতাকর্মীদের এমন কোনো সুবিধা দেওয়া হবে না যাতে সরকারের বদনাম হয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অপরাধী যে দলেরই যত বড়ই নেতা হোক না কেন, তার পরিচয় অপরাধী। কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে, তার খালি জায়গায় বসে যাওয়া যাবে, সেটি ভুল ধারণা। সরকার সেই সুযোগ আর কাউকেই দেবে না। আমরা ক্ষমতায় আছি, নিশ্চয়ই আমার নেতা কর্মীরা সুবিধা পাবে, কিন্তু এমন সুবিধা আমরা দেব না যে সুবিধা সরকারের বদনাম করে বেড়ায়। কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগ লুটপাট করেছে, আওয়ামী লীগ এটা করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, সুতরাং তার জায়গা খালি হয়েছে, আমি সেই জায়গায় বসে গেলাম, এইটা কিন্তু ভুল ধারণা নিয়ে আপনারা আগামী এরকম একটি ধারণা করবেন না। খুব শিগগিরই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সকালে কুমিল্লা জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে এবং এই বিষয়ে সংসদে সিদ্ধান্ত হয়েছে। জুলাই জাদুঘরের কোনো কমিটি ছিল না, কমিটি ছিল না, পরিচালনা কমিটি ছিল আগে অন্তর্বর্তী সরকারের। সেই কমিটিটা একটু এলোমেলো অবস্থা ছিল। আমরা নতুন করে পার্লামেন্টে বিল এনে আমরা সেটাকে নতুনভাবে তৈরি করেছি। শিক্ষক সংকট সহ নানা জটিলতায় ধুঁকছে বগুড়ার উচ্চশিক্ষা 4টি সরকারি প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠানের শিক্ষকের অভাবে প্রায় বন্ধ পাঠদান। কোথাও সরকারিকরণ হলেও চালু হয়নি উচ্চশিক্ষার ব্যবস্থা। এতে একদিকে যেমন শিক্ষার মান কমছে জেলায়, তেমনি উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো শিক্ষার্থী। এ অবস্থা থেকে উত্তরণে দ্রুত বাস্তবধর্মী পদক্ষেপের তাগিদ বিশিষ্টজনদের। বগুড়ার সোনাতলা উপজেলার নাজির আক্তার কলেজ 1984 সালে সরকারি করা হয়। এরপর পেরিয়ে গেছে প্রায় 42 বছর। তবে উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানটি থেকে গেছে অবহেলিত। শিক্ষা প্রতিষ্ঠানটিতে 16টি বিষয়ে শিক্ষকের পদ আছে 33টি, তবে এখনও শূন্য 10টি, নেই বিজ্ঞান বিষয়। আরও শিক্ষক নিয়োগ দিতে পারলে শিক্ষার্থীদের যেমন ক্লাসের সুবিধা হবে এবং সার্বিক সকল বিষয়ের সুবিধা হবে। এই প্রতিষ্ঠানে 4টি বিজ্ঞানের সাবজেক্টের ডেমনস্ট্রেটর বা প্রদর্শক পদ আছেন, কিন্তু কর্মরত কোনো কর্মকর্তা নেই। বারবার ধর্ণা দিয়েও সমাধান হয়নি বলে জানালেন কলেজের অধ্যক্ষ। ইতিমধ্যে 6টা সাবজেক্টে অনার্স খোলা হয়েছে, কিন্তু সেখানে টিচার নেই। আমাদের পড়ালেখার মান আমরা আগাতে পারছি না এবং বাধ্য হয়ে আমরা গেস্ট টিচার নিয়ে আমাদের এই কার্যক্রমগুলো চালাতে হচ্ছে। একই দশা বগুড়ার আরও 2টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের। সান্তার সরকারি কলেজে 38টি পদের মধ্যে 60টি শূন্য এবং গাবতলী সরকারি কলেজে 21 জন শিক্ষক থাকার কথা থাকলেও আছে অর্ধেক। এমনকি 3টি প্রতিষ্ঠানেই অধ্যাপকের কোনো পদই সৃষ্টি করা হয়নি। অনার্স না থাকার কারণে এই কলেজটা তেমন উন্নয়ন হয় নাই। আমাদের এখানে ছাত্র সেরকম ভর্তি হতে পারে না। এই সান্তাহার এলাকাবাসীর প্রাণের দাবি দীর্ঘদিনের যে এই কলেজের জন্য অনার্স খোলা হয়। আরও বেহাল দশা তালোড়া সরকারি শাহ এওতে বাড়িয়া কলেজের। 38 বছর আগে সরকারিকরণ হলেও স্নাতক পর্যায়ে শিক্ষা চালু করা যায়নি এখনো। আমরা ইন্টারমিডিয়েট থেকে উত্তরণ করতে পারি নাই। এর আগের প্রিন্সিপাল মহোদয়রা একাধিকবার চেষ্টা করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে গেছেন তারা,
কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাই নাই আর কি। তাতে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা, কমে আসছে শিক্ষার্থীর সংখ্যা ও উচ্চশিক্ষার সুযোগও। এই অবস্থা থেকে উত্তরণে প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় শিক্ষকের পদ সৃষ্টির দাবি বিশিষ্টজনদের। শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে যেভাবে ডাক্তার নিয়োগ করে বিশেষ বিসিএস এর মাধ্যমে, ঠিক একইভাবে স্পেশাল বিসিএস অ্যারেঞ্জ করে সমস্ত সরকারি কলেজের শূন্য পদকে অ্যাসেস করে সেই শূন্য পদে যত দ্রুত নিয়োগ প্রদান করবে তত এই শিক্ষাক্ষেত্রে একটা সুবাতাস বয়ে আনবে। শিক্ষক নিয়োগে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। আমাদের কাছে সংশ্লিষ্ট অধ্যক্ষরা যোগাযোগ করেছে যে তাদের অনেকগুলি পদ শূন্য রয়েছে, প্রয়োজনীয় শিক্ষক দ্রুততম সময়ের মধ্যে সরকার নিয়োগ করে এই শূন্য পদগুলি পূরণ করা হবে। পাশাপাশি কর্মমুখী শিক্ষার বিস্তারে জোর দেয়া হবে বলে জানালেন তিনি। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া।